ইন্টারভিউ যেদিন থেকে শুরু হয়েছে প্রাইমারির, প্রত্যেকের অভিযোগ, মানে প্রত্যেকের না হলেও অনেকের একটা অভিযোগ যে উল্টোপাল্টা প্রশ্ন ধরা হচ্ছে। এবার এই উল্টোপাল্টা প্রশ্নগুলো কি, এবং উল্টোপাল্টা ডেমো করতে বলছে। এবার এই উল্টোপাল্টা ডেমোটাই বা কি? মানে আমি বাড়ি থেকে একটা হোক বা দুটো হোক বা 10টা হোক ডেমো একদম রেডি করে যাচ্ছি, ওখানে গিয়ে সেই ডেমো দিতে দেওয়া হচ্ছে না, ওরা ওদের পছন্দ মতো ডেমো দিচ্ছেন। এইবার এবং প্রশ্ন করছেন অনেক অনেক সাবজেক্ট থেকে, জিকে টাইপের প্রশ্ন আর কি, যেগুলো আমার সাজেশনের সঙ্গে মিলছে না। এবার মুশকিলটা হলো এই যে উল্টো পাল্টা কোট আনকোট যে উল্টো পাল্টা প্রশ্নগুলো করা হচ্ছে, উল্টো পাল্টা ডেমো দিতে বলা হচ্ছে, এর কারণটা কি? সত্যি সত্যি কি এগুলো উল্টো পাল্টা, নাকি এর পিছনে কোনো সদর্থক কোনো কারণ রয়েছে? একটু জানতে হবে। প্রিপারেশন আপনারা সবাই নিচ্ছেন, আমি যতটা পারা যায় হেল্প করছি এবং আপনারা হেল্প হচ্ছেন, এটা শুনেও খুব ভালো লাগছে আমার। কিন্তু মুশকিলটা হলো যত উল্টোপাল্টা এরকম ঘটছে, এই উল্টোপাল্টা তার তার মানে কারণটা কি পজিটিভ নাকি নেগেটিভ, একটুখানি দেখবো আমরা। দেখুন, আপনি ডেমো রেডি করে যাচ্ছেন, আমাকে যেরকম যারা যারা জিজ্ঞাসা করেছেন, আমি একটা জিনিসই বলেছি যে প্রত্যেকটি সাবজেক্ট থেকে, প্রত্যেক ক্লাসের প্রত্যেকটি সাবজেক্ট থেকে অন্তত পক্ষে দুটো করে ডেমো রেডি করা হলে একদম সেফ থাকা যায়। তার কারণ হচ্ছে, প্রথমত এরকম বলতে পারে যে ক্লাস 3 এর থেকে একটা ডেমো দিন, আবার বলতে পারে ম্যাথামেটিক্স থেকে একটা ডেমো দিন, আবার এটাও বলতে পারে ক্লাস 3 এর ম্যাথামেটিক্স থেকে আপনি একটা ডেমো দিন। এইবার ক্লাস 3 এর ম্যাথামেটিক্স থেকে আপনি যেই একটি ডেমো দিতে গেলেন, সঙ্গে সঙ্গে বললো এই তোমার আগের জন্য এটা দেখিয়ে গেল, অন্য কিছু দাও। সুতরাং আরও একটা যদি রেডি থাকে তাহলে একদম সেফ থাকা যায়। তো সেই হিসেবেই প্রত্যেককে বলা হয়েছিল যে ডেমোর জন্য প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি সাবজেক্ট থেকে অ্যাটলিস্ট দুটো করে করে গেলে সেফ থাকা যায়। কিন্তু যা বোঝা যাচ্ছে 99% ক্ষেত্রে নিজেদের ডেমোকে দিতে দেওয়া হচ্ছে না। তার অধিকার কি ওদের আছে? অবশ্যই আছে। আরো প্রবলেমটা কোথায় হচ্ছে, আপনি যেই বলছেন আপনার সাবজেক্ট ইংলিশ, আপনাকে বলা হচ্ছে যে না, ইংলিশ থেকে ডেমো নয়, আপনাকে ম্যাথামেটিক্স থেকে ডেমো দিতে হবে, এই ডেমোটা দিন তো ম্যাথামেটিক্সের, এটা বলা হচ্ছে। আবার আপনার সাবজেক্ট যদি ম্যাথামেটিক্স হয়ে থাকে, দেখা যাচ্ছে বাংলার কোনো একটা টপিক নিয়ে সন্ধি বিচ্ছেদ বোঝাও, এরকম বলা হচ্ছে। কেন এরকম বলা হচ্ছে? দেখুন, এটা প্রচন্ড এক্সপেক্টেড যে একজন ক্যান্ডিডেট যিনি প্রাইমারি টিচার হতে যাচ্ছেন, তার সাবজেক্ট যাই থাকুক না কেন, তিনি মিনিমাম জিনিসটা সঠিকভাবে পড়াতে পারবেন। কারণ আপনি যখন প্রাইমারি লেভেলে জয়েন করছেন, প্রাইমারির বাচ্চাদের পড়াচ্ছেন, সেখানে তো আর কোনো সাবজেক্ট নেই। আপনার সাবজেক্ট হতে পারে আপনি ইংলিশের ক্যান্ডিডেট, হতে পারে আপনার মাস্টার্স রয়েছে, কিন্তু সেই বিশাল জ্ঞান নিয়ে আপনি একটা প্রাইমারি লেভেলের বাচ্চাকে কতটা উপকৃত করতে পারবেন যদি আপনি ইংলিশের মানে অত কিছু জেনে আপনি কি হেল্প করতে পারবেন যদি আপনি গড় কাকে বলে না জানেন, অথবা যদি রম্বস কাকে বলে আপনি না জানেন। একজন প্রাইমারি ক্যান্ডিডেটকে তো এগুলো শেখাতে হবে। আপনি হতে পারে আপনার ইংলিশে আপনি পণ্ডিত, সত্যিকারেরই আপনি দারুণ প্রিপারেশন, কিন্তু সাবজেক্টের সেই বিশাল প্রিপারেশন সে তো এসএলএসটির ক্ষেত্রে লাগবে। প্রাইমারিতে আপনার তো সমস্ত কিছু যাচাই করা হবে। আর হতে পারে আপনি ইংলিশের টিচার, কিন্তু আপনাকে জানতে হবে রম্বস কাকে বলে, রম্বস আর বর্গক্ষেত্রের পার্থক্য কি আপনাকে জানতে হবেই। হতে পারে আপনি ম্যাথামেটিক্সের টিচার, কিন্তু সন্ধি বিচ্ছেদ কাকে বলে বা কি করে পড়াতে হয় এটা আপনাকে জানতে হবে। 2011-র যে এসএসসিটা হয়েছিল, সেখানে মানে আমি 2011-র যে এসএসসি তাতে আমি চাকরি পেয়েছি, সেখানে কিন্তু একটা জিনিস হয়েছিল, ওখানে টেট দিয়ে আমাদের কিন্তু সাবজেক্টের খাতা দেখা হয়েছিল। কেন বলছি এই প্রসঙ্গটা একটু জেনে রাখা দরকার আপনাদের। ওই সময়ে টেট বলে যে পরীক্ষা হয়েছিল, তাতে যদি কোয়ালিফাই না করা যায় তাহলে তাদের সাবজেক্টের খাতা দেখা হয়নি। ভালো করে বুঝুন, আপনি সাবজেক্টের দারুণ পরীক্ষা দিলেন, তখন আমাদের 2 নম্বরের মানে এমসিকিউ ছিল না, তখন প্রত্যেকটি প্রশ্নের মান থাকতো 2 নম্বর। আপনি দারুণ পরীক্ষা দিলেন, কিন্তু টেটে 1 নম্বরের জন্য বা 2 নম্বরের জন্য আপনি কোয়ালিফাই করতে পারছেন না, আপনার সাবজেক্টের খাতা দেখাই হবে না। তাহলে বেসিক যে বাংলা, পরিবেশ, চাইল্ড সাইকোলজি, এই জিনিসগুলো তারা যাচাই করছেন যে বেসিক জ্ঞানটা আমাদের আছে কি নেই। হতে পারে আমি ইংলিশে জয়েন করছি, আমি 9-10 পড়াবো বা 11-12 পড়াবো, যাই হতে পারে, মানে যা কিছু হয়ে যাক না কেন, কিন্তু একদিন 5 বা 6 এর অঙ্কের টিচার যদি না আসে, সেই 5-6 এর ঘরে আমি যখন প্রফেশনাল ক্লাস করাতে যাব, সেই 5-6 এর অঙ্কটা যেন আমি করাতে পারি। বা একটা পরিবেশের কোনো একটা বিষয়, সেই মাস্টারমশাই নেই, আমি যদি যাই সেই ঘরে,
তাহলে আমি যেন সেই মিনিমামটুকু আমি পড়াতে পারি, সেই বোধটুকু, সেই জ্ঞানটুকু কিন্তু এক্সপেক্টেড তাদের কাছে যে আমি জানবো। এরকম বহু আমার পরিচিত মানুষজন আছেন যারা পয়েন্ট সামথিং এর জন্য টেট কোয়ালিফাই করতে পারেনি, কিন্তু অসাধারণ সাবজেক্ট দিয়েছিলেন, তারা কিন্তু চাকরি পাননি। এই কথাটা কেন বলছি? কারণ হচ্ছে বেসিক জ্ঞান, বেসিক জ্ঞানটা কিন্তু লাগবে। এখানে আরেকটা জিনিস বলা দরকার, দেখুন আপনি দারুণ প্রিপারেশন নিয়েছেন, দারুণ ডেমোর জিনিসপত্র বাড়ি থেকে সমস্ত কিছু তৈরি করে নিয়ে এসেছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনাকে এবার ফট করে বললো জাড্য ধর্ম কাকে বলে। আপনি বলছেন আমি তো এটা পড়ে আসিনি বা এটা তো আমার মানে মানে আমি তো জানি না। দেখুন জাড্য ধর্ম কাকে বলে এটা প্রিপারেশনে না থাকলেও জানা যায়। কেন জানা যায়? আপনি আপনার ছাত্রাবস্থাতে পড়েছেন তো। আমরা ছোটবেলায় যে জিনিসগুলো শিখি সেই জিনিসগুলো কি সত্যি সত্যি যদি শেখার মতো করে শিখি কোনোদিন ভুল হতে পারে? ধরে নিন আপনার প্রিপারেশনের মধ্যে জাড্য ধর্ম আপনি পড়েননি, মিস করে গেছেন, ধরুন আপনি মানে ফিজিক্যাল সায়েন্স বিষয়ে অনেক কিছু দেখে শুনে গিয়েছেন, কিন্তু ওইটা আপনি দেখেননি, প্রিপারেশনের মধ্যে আপনি দেখেননি, তাই বলে আপনি বলতে পারবেন না আপনি ক্লাস 5, 6, 7, 8 জাড্য ধর্ম কাকে বলে আপনি পড়েননি, বা নিউটনের গতিসূত্রগুলো আপনি পড়েননি, বা একটা জাড্য ধর্মের উদাহরণ দিন বললে, বা একটা জাড্য ধর্ম থেকে একটা ডেমো দেখান। আপনি ইংলিশের লোক, আপনি ইংলিশের ক্যান্ডিডেট, আপনাকে বলা হলো জাড্য ধর্ম কি করে বুঝবে? আপনি বলতে পারবেন না যে আপনি তুমি যখন গাড়িতে চড়ো, মানে কাল্পনিক স্টুডেন্টদের আর কি, তুমি যখন গাড়িতে চড়ো হঠাৎ করে ব্রেক কষলে, বাবা যখন ব্রেক কষে তখন সামনের দিকে আমরা ঝুঁকে পড়ি, হঠাৎ করে গাড়ি স্টার্ট দিয়ে ফেললে একটু আমাদের শরীরের যে নিম্নাংশ সেটা আগে এগিয়ে যায়। এই যে বাস্তব উদাহরণ আপনি দিতে পারবেন না, এটা তো অবশ্যই দিতে হবে। এই জিনিসগুলো তো আমরা পড়ে এসেছি। তাহলে দেখুন একটা জিনিস, মানে এই কথার কোনো বিকল্প নেই যে আপনি যদি ছাত্রাবস্থাতে ভালো করে পড়াশোনা করে থাকেন, মানে আপনি ছাত্রাবস্থাতে কিচ্ছু পড়েননি ভালো করে, এখন দুর্ধর্ষ প্রিপারেশন নিচ্ছেন, আপনি পিছিয়ে যাবেন তার থেকে যে ছাত্রাবস্থাতে ভালো পড়াশোনা করেছে কিন্তু এখন প্রিপারেশন কম নিচ্ছে। কারণ যে সমস্ত জিনিসগুলো ধরছে, এই যে ধরুন কুইজ টাইপের প্রশ্ন, এই যে ছদ্মনাম, হ্যাঁ, বা এই যে কোন ভিটামিনে মানে কোন ফলে কোন ভিটামিন থাকে, এগুলো তো আমাদের সব ছাত্রাবস্থায় পড়া। এবং ছাত্রাবস্থায় আমাদের মন তো কাদামাটির মতো হয়ে থাকে, তখন আমাদের মধ্যে যা গ্রথিত হয়ে আছে সেটা সারা জীবনের জন্য থেকে যায় যদি পড়াশোনা কেউ করে। অবশ্যই একজন গুড স্টুডেন্ট গুড টিচার হবার যোগ্য, এটাকে মাথায় রাখতে হবে। কিন্তু তাই বলে আমি বলছি না যে পরিশ্রমের কোনো বিকল্প নেই, পরিশ্রম আছে, কিন্তু পরিশ্রমের বাইরেও কিছু জিনিস দেখুন, এর তো কোনো সিলেবাস হয় না, কোন ভিটামিন কোন ফলে আছে, হ্যাঁ, আপনার এই সাজেশনের মধ্যে বা পড়াশোনার মধ্যে ধরুন নেই, নেই তো কি হয়েছে, আমি তো সেই সময় তো পড়েছি সন্ধি বিচ্ছেদ কাকে বলে, হ্যাঁ, অথবা ব্যাকরণ বানান জানি না, আমি ইংলিশের মহাপণ্ডিত কিন্তু আমি ব্যাকরণ বানান জানি না, বা গ্রামার লিখতে গিয়ে আমি GRAMMER বলছি AR এর জায়গায়, তাহলে তো হবে না। আপনি ম্যাথামেটিক্সে দুর্ধর্ষ হতে পারেন কিন্তু আপনি একটা পাস্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল দিতে পারবেন না। কেন? আপনি ওই সময় পড়াশোনা করেননি, আপনি তো মাধ্যমিক পর্যন্ত তো ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ করে এসেছেন, তো আপনাকে যদি একটা ভয়েস চেঞ্জ করতে দেয় আপনি কেন পারবেন না? নর্মাল ভয়েস চেঞ্জ তো দিচ্ছে, একদম ছোট, একদম সমস্ত কিছু সিম্পল, মানে জিনিসপত্রের উপর দিয়ে যাচ্ছে, সেগুলো কেন পারবেন না যেগুলো আপনি সেই সময় করে এসেছেন? দেখুন অনেক কিছু জিনিসপত্র থাকে বোঝার, আর অনেক কিছু জিনিসপত্র থাকে মুখস্থ করবার। বোঝার যে জিনিসগুলো, সেই জিনিসগুলো সত্যি সত্যি যদি কেউ ছাত্র অবস্থায় পড়ে কোনোদিন সে ভুলতে পারে না। ভয়েস চেঞ্জ যদি কেউ ঠিকঠাক করে পড়ে, ন্যারেশন চেঞ্জ যদি কেউ ঠিকঠাক করে ওই সময় পড়াশোনা করে, যদি কেউ ঠিকঠাক করে টেন্স বুঝে থাকে সেই সময়, এখন একবার চোখ বুলালেও হবে, নাও যদি বলে থাকে তবুও সে পারবে, বেসিক জ্ঞান তার থাকবে। বা একটা সেন্টেন্স তুলে দিয়ে বলছে এটা কোন টেন্স যেটা ধরছে আর কি, বা একটা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা স্ট্রাকচার বলুন, সেটা বলতে পারছেন না, এটা কিন্তু লজ্জা। এইগুলো কিন্তু খুব বেসিক জিনিস। তাহলে এই যে আমরা বারে বারে বলছি উল্টো পাল্টা প্রশ্ন হচ্ছে, আপনার সাবজেক্ট ইংলিশ, ও তাহলে আপনাকে তাহলে আপনি রম্বস বোঝান, এটা বলতেই পারে, এটা খুবই এক্সপেক্টেড এবং এটাই হওয়া উচিত যে আপনার সাবজেক্ট যাই হোক না কেন, আপনি তো কোনো সাবজেক্ট স্পেশালিস্ট হিসেবে যাচ্ছেন না, সে তো SLST-তে। কিন্তু এখানে এমনকি SLST তো আমাদের সময় বললাম যে ওই কাজটা হয়েছিল কিন্তু, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কিন্তু আপনাদের একটা সার্বিক কনসেপ্ট লাগবে, সার্বিক বোধ লাগবে, এবং ডেমো আপনাদের পছন্দ মতো পড়লো না তো কি হয়েছে, যাই আসুক না কেন সেটা আপনি বলতে পারবেন, বাস্তব উদাহরণ দিয়েও বলতে পারবেন, যদি সেটা আপনি নিজে জেনে থাকেন। আপনি নিজে যদি না জেনে থাকেন কোনো মতেই আপনি কোনো ডেমোতে কাল্পনিক স্টুডেন্টদের ইন্টারাক্ট করিয়ে বা বাস্তব উদাহরণ দিয়ে তাদেরকে পাঠে ঢোকানো, না, কোনো মতেই আপনি পারবেন না কিন্তু এটা।
এই যে ডেমো তৈরি করে নিয়ে যাচ্ছেন বাড়ি থেকে, খুব ভালো কথা, অবশ্যই তৈরি করুন। ফেভারিট ডেমো তো অবশ্যই রাখুন। আমি তো নিজেই বলেছি যে প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সাবজেক্টের থেকে 2টো করে ডেমো রেডি রাখুন। যদি ফেভারিট ডেমো দেয় একদম ছক্কা হাঁকাবেন, খুব ভালো কথা। কিন্তু মানে এগুলো তো একটা মানে বাড়ি থেকে প্রিপারেশন করে যাচ্ছেন, মানে একটা একটা লেসন প্ল্যান আপনি মনে মনে কিন্তু রেডি করে নিয়ে ওখানে গিয়ে ওইটাকে প্রেজেন্ট করবেন। এবার ধরুন আমাদের তো চাকরি পাওয়ার পরেও যখন পড়াতে হবে, ওই তো একটা লেসন প্ল্যান আমি করি বা না করি, মনে মনে তো অন্তত একটা লেসন প্ল্যান থাকে। এইবার আপনি বলুন তো যে আপনি যখন একটি প্রাইমারি স্কুলে আপনি এই করবেন, চাকরি করবেন, তখন বাচ্চারা আনকমন জিনিস আপনাকে জিজ্ঞেস করবে না? হতে পারে আপনি অঙ্কের ক্লাস নিচ্ছেন, কিন্তু একটা ছোট্ট বাচ্চা আপনাকে বাংলা থেকে কোনো কিছু জিনিস জিজ্ঞেস করতে পারে না, বা ইতিহাসের থেকে একটা কোনো কিছু জিজ্ঞাসা করতে পারে না, স্যার আমাদের সভ্যতা কি করে শুরু হয়েছিল, কি করে আমরা এত সভ্য হলাম, জিজ্ঞাসা করতে পারে না। তাহলে সভ্যতার যে আমাদের যে শুরু, সেটাতে চাকা থেকে, সেটা যে আগুন জ্বালানো থেকে, এই জিনিসটা তো জানতে হবে। তো এই প্রশ্ন তো ধরছে যে সভ্যতার শুরু কাকে বলা হয়, আগুন জ্বালানোকে বা চাকার ব্যবহারকে, তাই না? তাহলে মানে একটা বাচ্চা, তার কিউরিওসিটি আছে, তো তার তো প্রচন্ড কৌতূহল আছে, সে তো অনেক কিছু জিজ্ঞেস করতে পারে। আপনাকে সব জানতে হবে এরকম কোনো কথা নেই, কিন্তু বেসিক জ্ঞান দিয়ে তাদের স্যাটিসফাই করবার দায়িত্ব আপনার থাকছে। একইভাবে ইন্টারভিউয়ারদেরও সেই বেসিক জ্ঞান দিয়ে স্যাটিসফাই করবার দায় কিন্তু আপনার রয়েছে। তবেই আপনি জবটা পাবেন, মানে আপনার ইন্টারভিউ ভালো হবে। এই কথাগুলো এত বিশ্লেষণ করে বললাম এর একটাই কারণ, সেটা হচ্ছে ওরা বেসিক জিনিস দেখছে এবং বেসিক জিনিসগুলোর উপরে জোর দিন। এবং ছাত্রাবস্থায় যেগুলো পড়েছিলেন, পলাশির যুদ্ধ কবে হয়েছিল আপনি জানেন না, আপনি অঙ্কের মহাপণ্ডিত হতে পারেন, কিন্তু পলাশির যুদ্ধ কবে হয়েছিল আপনি জানেন না, এটা ফেয়ার নয়। এটা জানতে হয়, এটা এটা আমরা কুইজ করেছি, এটা আমরা লিখেছি, হ্যাঁ। তো এগুলো দেখুন, যতটা পারা যায় চোখ বুলুন এগুলো, ঠিক আছে? ভালো থাকুন। আপনাদের ইন্টারভিউ সংক্রান্ত যে কোনো প্রয়োজনে বা যে কোনো যদি প্রশ্ন উত্তর তৈরি করতে হয়, এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন। আমি যথাসাধ্য হেল্প করবার চেষ্টা করছি, খুব তাড়াতাড়ি চেষ্টা করছি করবার। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।